বিরোধী দল তো নাই। আমি সবসময় বলি এখন যেটা আছে তো এক দল, কারণ বাজাদ এবং বাজাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাতে ইসলামী, এই দুইটা তো এক দল। বাজাদের সাথে বাজাই সবসময় ক্ষমতায়ও ছিল, বেগম জিয়ার ক্যাবিনেটে ছিল, এবং তাদের সাথে ঘুরতে ঘুরতে তারা উপরে উঠেছে। বিএনপি অবশ্যই বাংলাদেশ জাতীয় জামায়াতে ইসলামকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, এবং সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, এটাতে কোনো দ্বিধা নেই। কিন্তু আপনার বুঝতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শটা কি, দলটা কি। খুব ছোট্ট ভাষা আমরা যেটা বলি যে এইটা হচ্ছে আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট। সেটার মানে হচ্ছে আপনি যে মতবাদই নিয়ে আসেন না কেন, ইউ আর ওয়েলকাম টু পলিটিক্স এন্ড লেট দ্য পিপল চুজ হু ইজ বেটার অর হু ইজ বেস্ট। আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলনটি তৈরি হয়েছিল, এটা কেন হয়েছিল? ছেলেমেয়েরা চাকরি চায়, তারা মনে করছে যে কোটার কারণে তারা সুযোগ কম পাবে, তারা মনে করছে যে কোটা তাদের ন্যায্য অধিকার বা মেধার অধিকারকে কেড়ে নেবে। কিন্তু আমরা কি দেখলাম, এই মেধাবীদের যে নেতারা, তারা কেউ চাকরির জন্য ঘুরলো না, তারা ক্ষমতার জন্য গিয়ে লালায়িত হয়ে পড়লো এবং তারা ক্ষমতার আসনে গিয়ে বসে পড়লো। এদের মধ্যে একজনও কি তারা কোথাও চাকরি চেয়েছে? কোটার জন্য আন্দোলন করেছে, কিন্তু নিজেরা তো কোটা তুলেছে বা রেখেছে বা রাখে নাই, কিছুই করলো না। এমনকি এই যে সংসদীয় সদস্য হয়েছে, এখনো কিন্তু জুলাইয়ের আন্দোলনের দাবি দেওয়া নিয়ে কোনো কথা নাই। ওয়াশিং মেশিন চায়, ডিশওয়াশার চায়, গাড়ি চায়, অফিস চায়। রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই উত্তাপ ছড়াচ্ছে রাজপথের পাল্টাপাল্টি হুঁশিয়ারি। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ক্ষমতাসীন বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন। গুম, খুন ও জুলাই গণহত্যার বিচারে ধীরগতির অভিযোগ এনে সরকারকে কার্যত আলটিমেটাম দিয়েছেন তারা। হয় বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজুন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, অভিযোগকারীদের আচরণেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে। একই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভারত বাংলাদেশ সম্পর্ক এবং আঞ্চলিক কূটনীতির নানা প্রশ্ন সামনে চলে এসেছে। তাহলে বাংলাদেশের রাজনীতি কি আবার সংঘাতের পথে যাচ্ছে? বিচার না রাজনৈতিক প্রতিযোগিতা, কোনটি এখন মূল এজেন্ডা? আর আলটিমেটামের ভাষা কি গণতন্ত্রকে শক্তিশালী করবে, নাকি আরো অস্থির করে তুলবে? রাজপথের এই দৃশ্যপটটি আমাদের আজকের আয়োজন। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসিল স্টিল। রাজনীতিতে আলটিমেটাম, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন তিনজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান এনবিআর ও রাজনীতি বিশ্লেষক। এর পরপরই আছেন ফজলি হুদা বাবুল, সংসদ সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। আমার সর্বডানে আছেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক। তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব বদিউর রহমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে রাজপথে আমরা আবারও দেখছি যে আলটিমেটামের এক ধরনের রাজনীতি শুরু হয়েছে। যেমনটি জামায়াত আমির বলেছেন যে বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজুন। অন্যদিকে আবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার নিশ্চিত না হলে সরকার 5 বছর পূর্ণ করতে পারবে না। সরকারের এই যে বিরোধিতা, সেগুলি কি আসলে সরকারের প্রতি সতর্ক বার্তা, নাকি সরাসরি আলটিমেটাম? কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার আগের একটা টকশোর একটা ব্যাখ্যা দেওয়া দরকার। অনেকে বিরূপ কথাবার্তা বলতেছেন। 2003 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছিল। তো আমি বলছিলাম যে ওই সময় দুইজনকেই সেনারা মেরেছে, সে বিপদগামী হোক যাই হোক, কিন্তু একজনের বেলায় বলা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরেকজনের বেলায় প্রয়াত শেখ মুজিবুর রহমান। এটা নিয়ে ফেসবুকে, আমি তো ওগুলো দেখি না, আমার ফেসবুক নাই, ব্যাকবুক নাই, বললো যে না এরকম কথা হয় নাই, ওনারা একটু আপত্তি করেছে। সেই জন্য আমি 2003-এর স্বাধীনতা পুরস্কারের সাইটেশনের বইটা নিয়ে আসলাম। দুটো জিনিস খণ্ডাই দিই। সেখানে এই যে প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, এনাকে প্রয়াত বলা হয়েছে, আর রাষ্ট্রপতি জিয়াকে বলা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটা গেল। আরেকটা, বঙ্গবন্ধু সাইটেশনের মধ্যে তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছে, এই কথাটা তাদের ডিসিশন মেকিং কোর গ্রুপের 4 জন, আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম ক্যাবিনেটের, ডক্টর শাহাদাত ক্যাবিনেট সেক্রেটারি আমাকে ওইটা লিখার দায়িত্ব দিয়েছিলেন। ওইটা 4 জনের মধ্যে প্রথম মান্নান মিয়া সাহেব কেটে দিয়েছেন
যে আমরা বঙ্গবন্ধু মানি না, স্বীকার করি না, সেটা লেখা যাবে না। উনি কেটে দেওয়ার পরে তরিকুল ইসলাম সাহেব, ব্যারিস্টার নাজমুল হুদা এবং এখন জীবিত আছেন একজন ডক্টর খন্দকার মোশাররফ, তারাও আর কথা বলেন নাই। এটা নিয়ে আমার এক জুনিয়র কলিগ তিনি এটা প্রটেস্ট করেছেন যে না, বঙ্গবন্ধুর এটা লেখাই হয় নাই। তো তার ভুল ভাঙানোর জন্য আমি বলে দিচ্ছি, বঙ্গবন্ধু সাইটেশনের 4th পৃষ্ঠায় শেষ লাইনটাতে এটা আছে, কারামুক্তির পর প্রদত্ত এক সংবর্ধনা সভায় তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় এবং এটা রেস্টোর করেছিলেন ম্যাডাম জিয়া। কারণ 12ই মার্চ 2003 যখন তার সাথে আমরা তার অফিসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসলাম, সেই সময় এনারা কেটে দেওয়ার পরও আমি বললাম যে এটা রাখা আপনাদের জন্য ভালো হবে, এটা দরকার আছে। তখন তারা আমাকে ধমক দিলেন যে কেটে দিয়েছি আবার বলেন কেন। ম্যাডাম জিয়া একটু সামান্য এভাবে চিন্তা করে বললো যে আমরা মানি বা না মানি, কিন্তু জনগণ যেটা দিয়েছে সেটা থাকবে, অতএব এটা তাদের ভুল ভাঙার জন্য দিয়ে দিলাম। এখন যেটা বললেন রাজনীতিতে উত্তাপ, আলটিমেটাম, রাজনীতিতে এগুলা থাকতে হয় অস্তিত্বের জন্য। কেউ ম্যাকিয়াভিলে হয়ে টিকে থাকে, কেউ নিজের শ্রেষ্ঠত্ব দিয়ে টিকে থাকার চেষ্টা করবে। নাহিদ ইসলাম কি বলল, কিংবা জামাতের শফিকুল ইসলাম সাহেব কি বললেন, এইগুলো এই মাত্র 3-4 মাসের মধ্যে ধর্তব্য নয়। সবাই নিজের পজিশনের জন্য বলে, বিরোধী দল তো নাই। আমি সবসময় বলি এখন যেটা আছে তো এক দল, কারণ বাজাদ এবং বাজাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাতে ইসলামী, এই দুইটা তো এক দল। বাজাদের সাথে বাজাই সবসময় ক্ষমতায়ও ছিল, বেগম জিয়ার ক্যাবিনেটে ছিল এবং তাদের সাথে ঘুরতে তারা উপরে উঠেছে। আর রাজনীতিতে সময় সুযোগে কে কার কাছে যাবে সেটা আপনি তাজ্জব হয়ে যাবেন। এক প্রেসিডেন্ট নির্বাচনের সময় কিন্তু আলী এবং বাজাদ, আওয়ামী লীগ এবং বাজাদ দুই পক্ষই এক হুজুরের দোয়ার জন্য গিয়েছে, জামাতের গোলাম আজম সাহেবের দোয়ার জন্য তারা দুই পক্ষই সেখানে গিয়েছিল। আবার আন্দোলন করার সময় এক সময় দেখা গেল যে জলিল সাহেবের সাথে বাজাই, বাংলাদেশ জামাতে ইসলামী আবার একজোট হয়ে কথাবার্তা বলেছে, প্রায় কি চুক্তিও তাদের হয়েছে। আবার যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন হবে তখন তারা একসাথ হয়েছে। তো রাজনীতিতে যে যেভাবে পারে টিকে থাকার জন্য চেষ্টা করে। কিন্তু এক দলের সমীকরণ কি এখন আর রয়েছে? সমীকরণ কি পাল্টে যায়নি? কিসের সমীকরণ পাল্টাইলো? আপনি আগে যখন যে বাজার যখন আন্দোলন করত, আওয়ামী লীগ প্রোগ্রামে তারা মোড়ে সব বসতো ঠেকানোর জন্য, যে বাজাদের লোকজন বিএনপিকে বসতেই দেবে না। তো এইবার 23শে জুনের উপলক্ষে কি হইল, শুধু তারা যে করলো তা না, বরং আরও বলল যে একেবারে সেনা নামিয়ে ফেলল। কালচার একই আছে। আমি বহু আগে একটা লেখা লিখছিলাম, শেখ হাসিনার বিএনপিতে এবং খালেদা জিয়ার আওয়ামী লীগে যোগদান। তো সেই লেখার মধ্যে আমি মিলাই দিলাম যে দুইজনই একরকম, যে যখন ক্ষমতায় আসবে তখন সে তারা এরকম করবে। এখন সেটার থেকে আমরা বদলাই নাই। নতুন যেটা বদলের একটা সম্ভাবনা ছিল, 28শে ফেব্রুয়ারিতে 1 বছর 4 মাস আগে নতুন যে দল জানাফা, জাতীয় নাগরিক পার্টির জন্ম হইল, তাদেরকে নিয়ে মানুষের মধ্যে একটা আশাবাদ সৃষ্টি হয়েছিল। টকবগে রক্ত, বৈষম্য বিরোধী আন্দোলন, নতুন একটা কিছু করবে, ওল্ড হ্যাগাট পুরনো দুই দল, আলী বাজার বাদ যাক। কিন্তু তারা এসে যাত্রাতেই এত অল্প সময়ের মধ্যে নিজেদেরকে জামাতের পকেটের মধ্যে যেভাবে সারেন্ডার করে দিল, তো অস্তিত্বের জন্য হোক কিংবা ভোট পাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, সেই জন্য তাদের উপর যেটুক আশা ছিল সেটুক তো নাই। আমি বহু আগে 11-12 সালে বলছিলাম প্রয়োজন রাজনৈতিক তৃতীয় শক্তি, যে আমরা শেখ হাসিনা এবং খালেদা জিয়ার জগদ্দল পাথর থেকে মুক্তি চাই। সে তো 12-14 বছর আগে লেখা। তো ভাবলাম যে এরা আসছে হয়তো কিছু হবে, কিন্তু এরা যাত্রাতেই ক্ষমতার জন্য যে মোহাবিষ্ট হয়ে গেল এবং যে ক্যারিকেচার শুরু করলো, তাতে মানুষ যা বুঝতেছে, মানুষ তো সচেতন। এইগুলো বলে কোনো আলটিমেটাম হবে না। 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, 3 বছর 4 বছর যাওয়ার পরে দেখা যাবে কার মুরুদ কতটুকু, কাকে কি ফেলে। এত সহজ নয়। যারা বদিউর রহমান, ফজলিহুদা বাবুল, যেমনটি বদিউর রহমান বলছিল যে এখনো আসলে এক দল তিনি দেখতে পাচ্ছেন। বিএনপি এবং জামায়াতের মিত্রতার খবর তো আমরা সবাই জানি, সেই মিত্রতা কি এখনো রয়েছে?
বন্ধনের কথা যদি জানতে চাই, সেটা কি অটুট রয়েছে এখনো? হ্যাঁ, ধন্যবাদ। আমি খুবই শঙ্কিত। এক পাশে আমার বড় ভাই, আমার আইডল বিতর্কের, আরেক পাশে আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রাজ্ঞ মানুষ, এবং তাও এনবিআর এর। বিইং অ্যান অ্যাকাউন্ট্যান্ট, আমি আমার সারা জীবন আমি হিসাবের কাজ করে কাটিয়েছি, ভদ্র ভাষায় যেটাকে সিএফও বলে, কিন্তু ওনাদের সব কিছুর দিকে তাকিয়ে থাকতাম। এই মানুষকে আমি খুব ফলো করি। ওনার অত্যন্ত মানে ঐতিহাসিক যে সব ঘটনাগুলো উনি বলেন, এর আগে আরেকটা চ্যানেলে উনি বলেছিলেন, ওই কথাটা উনি হয়তো আজকে বললেন না, যে মান্নান ভূঁইয়া সাহেব কি বলেছেন, আরেকজন কি বলেছেন, ফাইনালি ম্যাডাম কি সিদ্ধান্ত দিয়েছেন, ওইটাও আমি শুনেছি। যে এটা সময় হবে না, দরকারও নাই এখন। তো কাজে ওনাকেও পেয়েছি, এবং এটা আমার জন্য খুবই সম্মানের এবং ভয়েরও বিষয়। আমি কি বলবো, দিন শেষে কিন্তু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সংসদ সদস্য। তো ওনার, আপনি যে প্রশ্নটা করেছেন, যে ওই ক্ষেত্রে আমার মনে হয় যে বদিউর রহমান স্যার বোধহয় একটু এক পেশে বলেছেন, আর একটু যদি ওটা একটু ডিটেল বলতেন তাহলে ওটাতে আরো ভালো হতো, যেটা আমি শিওর উনিও এগ্রি করবেন। বিএনপি অবশ্যই বাংলাদেশ জামায়াতে ইসলামকে রাজনীতি করার জন্য সুযোগ দিয়েছে, এবং সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, এটাতে কোনো দ্বিধা নেই। কিন্তু আপনার বুঝতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শটা কি, দলটা কি। খুব ছোট্ট ভাষা আমরা যেটা বলি, যে এইটা হচ্ছে আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট। সেটার মানে কি? সেটার মানে হচ্ছে আপনি যে মতবাদী নিয়ে আসেন না কেন, ইউ আর ওয়েলকাম টু পলিটিক্স, অ্যান্ড লেট দ্য ডু দ্য পলিটিক্স, অ্যান্ড লেট দ্য পিপল চুজ হু ইজ বেটার অর হু ইজ বেস্ট। সো ওই জায়গা থেকে অবশ্যই এনেছেন। কিন্তু দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, সব বাদ দেন, অন্যান্য কোনো ডায়ালগ ডেজিগনেশন আমি বলতে যাচ্ছি না। উনি এ দেশের যে সময় থেকে জাসদ যখন 30 লক্ষ বলে ওরা, আমি জানি না 3 লক্ষ না কত, কিন্তু ব্যাপক হারে জাসদের কর্মীকে কিন্তু মারা হয়েছে ওই সময়। সেখান থেকে যখন সমস্ত পত্রিকাগুলো বন্ধ হয়ে গেল, কয়েকটা পত্রিকা ছাড়া, 4টা পত্রিকা ছাড়া, এবং যে সময় অন্যান্য সকল রাজনৈতিক দলকে ব্যান করা হলো, এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আসলে, উনি মার্শাল ল দিয়ে দীর্ঘদিন থাকেননি, কিন্তু উনি রাজনীতিকরণ করতে চেয়েছেন, এবং একটা বাংলাদেশ জাতীয়তাবাদী একটা আদর্শ দিয়েছেন, যে আমাদের জাতীয়তাবাদটা হওয়া উচিত বাংলাদেশি। এবং এই জায়গা থেকে উনি এই রাজনীতিতে জামাত এসেছে। আমি কনক্লুড করব, আর 1 মিনিট লাগবে। কিন্তু দেখুন, আমরা কিন্তু সবসময় মুক্তিযুদ্ধকে লালন করি, মুক্তিযুদ্ধ ধারণ করি। আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান, আর আমি বিএনপি, কিন্তু আমার বাবা মুক্তিযোদ্ধা। আমার বাবা বলতেন জিয়াউর রহমান কিভাবে মুক্তিযুদ্ধে ওনার অংশগ্রহণ, ওনার নির্দেশনা, ওনার কথাবার্তা, একসাথে থাকা, কি স্বপ্ন দেখতেন এই মানুষটা। আমার বাবা তার কলিগ ছিলেন, ওই হিসেবে আমাদের বড় হয়ে ওঠা। আর আমাদের ছোটবেলায় কিশোর বয়সে তো আমাদের হিরো, বা প্রাইমারি হাই স্কুলে হিরোকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেখান থেকে আসা। কিন্তু আমরা যখন ছাত্রদল, আমি পুরোপুরি না করলেও ছাত্রদলের সঙ্গেই ছিলাম, তুষার ভাই জানেন, এবং ওই সময়টাই বিএনপিও রাষ্ট্র ক্ষমতায়। কিন্তু আমরা কিন্তু শিবিরকে ধরে ধরে আমরা আইডেন্টিফাই করতাম, এটি শিবির, এই তুমি শিবির করো। আমরা কিন্তু শিবির বিরোধী ছাত্রদল, ছাত্রদলের উত্থানও এইভাবেই, এবং সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, চিটাগং বিশ্ববিদ্যালয় বলেন, সেটাই হয়েছে। 4 দলীয় ঐক্য জোট হলো 90-এর পর, তাই নয় কি? এখান থেকে তো প্রশ্ন আসলো। এর আগে তো 86-তে তো হাসিনার সাথে, এরশাদের সাথে তো নির্বাচনে গেছে জামাত ইসলামী, যান নাই? গেছেন তো, স্যার তো জানেন, নির্বাচনে গেছেন তো, বিএনপি তো যায় নাই 86-তে। তো আপনি কিন্তু সাথ দিলেন কয়েকবার কয়েকজনের সাথে, বিএনপির সাথে যেই 4 দলীয় ঐক্য জোটে আসলেন, সমস্যা হলো। 96 উনিই বললেন একসাথে কি করেছেন। তো বেশিরভাগ দোষটা বিএনপির ঘাড়ে আসে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই সময়ে কি অবস্থা। কিন্তু বিগত সময়ে যে আমরা আগামী সংসদ দেখেছি বা একদলীয় শাসন ব্যবস্থা দেখেছি, সেখান থেকে পার্থক্য কতটা নির্ধারণ করা গেল?
পার্থক্য জনগণকে নির্ধারণ করবে, এটা আমি আমার দলের অবস্থান আপনাকে বলতে পারি। আমাদের দলের অবস্থান একদম ক্লিয়ার। আমরা, ম্যাডাম খালেদা জিয়াও কিন্তু সবসময় বলতেন, আমরা এই যুদ্ধাপরাধীদের বিচার স্বচ্ছতা চাই, আন্তর্জাতিক সম্পন্ন বিচার চাই আমরা। তো আমরা এই যুদ্ধাপরাধীদের বিচার করা যাবে না, এটা কোনোদিনও কিন্তু বিএনপি বলেনি, এমন কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না। তার মানে কি, আমরা চাই বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শ থাকুক। মুক্তিযুদ্ধের আদর্শ কি? সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদাবোধ। মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলছেন, এখনো আপনি যে কোনো সময় বিচারের দাবির কথা বলছেন, তখন আবার যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণ করার বিষয়টি সাংঘর্ষিক হয়ে যায় কিনা? আমি আসছি ওটাতে। এই প্রশ্নটা আমি শেষ করি। এটা তো একটা ব্যাপক আদর্শিক প্রশ্ন, এই প্রশ্নটা এত শর্টে তো শেষ করা যাবে না। সেটা হচ্ছে যে আপনি যদি দেখে থাকেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্ট্যান্ড খুব ক্লিয়ার কিন্তু, যে আমরা কোনো গুপ্তদের রাজনীতি আমরা চাই না, প্রকাশ্য রাজনীতি আমরা চাই, এবং এটা উনি কিন্তু সংসদে বলেছেন। এবং আমাদের স্ট্যান্ড আপনি যে কোনো সময়ের অ্যানালাইসিসে যদি আসেন, 90 বলেন, এমনকি 86 বলেন, আপনি 2001 বলেন, আপনি 2008 বলেন, আজকে বলেন, বিএনপির চেয়ে যদি একটা মুক্তিযোদ্ধা অন্য কোনো রাজনৈতিক দলে বেশি থাকে, আমি বিএনপি করব না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সো ফজলুল বাবু। আমাদের আদর্শের সাথে কোনোদিনও জামাতের আদর্শের মিল হয়নি, আগামী তো হবে না, ভবিষ্যতে হবে না, কিন্তু হ্যাঁ, তাদের রাজনীতি করার অধিকার আছে। ধন্যবাদ জানাচ্ছি ফজলুল বাবু। ধন্যবাদ। ডাক্তার আব্দুল নূর তুষার, বর্তমান সময়েও একটি অভিযোগ প্রায়শই শোনা যায় যে ত্রয়োদশ নির্বাচনেও ইঞ্জিনিয়ারিং হয়েছে। সরকার এবং বিরোধী দলের তরফ থেকে এই অভিযোগগুলো কিন্তু সামনে এসেছে, কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন যে আমরা বিগত সময়ে যে সংসদ দেখেছি, সংসদে একটি বিরোধী দল দেখেছি যাকে বলা হতো যে গৃহপালিত বিরোধী দল, সেই বাস্তবতা থেকে আমরা কতটুকু বেরোতে পেরেছি? এই যে বিরোধী দল বিভিন্ন সময়ে সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে, অনিবার্য বিপ্লবের কথা বলছে, আলটিমেটাম দিচ্ছে, সেগুলো কি লোক দেখানো বিরোধিতা কিনা? আমার কাছে এটা লোক দেখানো বিরোধিতা মনে হয় না। তবে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এখন যে বিরোধী দল আছে তার যা শক্তি, তার চেয়ে তার হুঙ্কারের জোর বা আওয়াজ বেশি। এই কারণে যে এই বিরোধী দলের পক্ষে আসলে এই মুহূর্তে সরকারের পতন ঘটানোর মতো কোনো কিছু করা সম্ভব না। এটা এই জন্য নয় যে তাদের সাংগঠনিক শক্তি কম, এটা এই জন্য যে তাদের বিভিন্ন কথা এবং কাজের মধ্যে যে পার্থক্য মানুষ দেখতে পেয়েছে, এবং তাদের বিভিন্ন কথা এবং কাজের মধ্যে যে অমিল দেখতে পেয়েছে, এই অমিলের কারণে আসলে মানুষ তারা ডাক দিলে এখন আর রাজপথে আসবে না। মানুষকে রাজপথে আনতে গেলে মানুষের দাবি দাওয়াকে পুঁজি করে রাজপথে আনতে হয়। আপনাকে ক্ষমতায় বসানোর জন্য মানুষ এসে প্রাণ দেয় না, মানুষ প্রাণ দেয় তার নিজের যে দাবি, নিজের যে চাওয়া, নিজের যে জীবনের উন্নয়ন, সেটার জন্য। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলনটি তৈরি হয়েছিল, এটা কেন হয়েছিল? ছেলেমেয়েরা চাকরি চায়, তারা মনে করছে যে কোটার কারণে তারা সুযোগ কম পাবে, তারা মনে করছে যে কোটা তাদের ন্যায্য অধিকার বা মেধার অধিকারকে কেড়ে নেবে। কিন্তু আমরা কি দেখলাম, এই মেধাবীদের যে নেতারা, তারা কেউ চাকরির জন্য ঘুরল না, তারা ক্ষমতার জন্য গিয়ে লালায়িত হয়ে পড়লো এবং তারা ক্ষমতার আসনে গিয়ে বসে পড়লো। এদের মধ্যে একজনও কি তারা কোথাও চাকরি চেয়েছে? কোটার জন্য আন্দোলন করেছে, কিন্তু নিজেরা তো কোটা তুলেছে বা রেখেছে বা রাখে নাই, কিছুই করলো না। এমনকি এই যে সংসদীয় সদস্য হয়েছে, এখনো কিন্তু জুলাইয়ের আন্দোলনের দাবি দেওয়া নিয়ে কোনো কথা নাই। ওয়াশিং মেশিন চায়, ডিশওয়াশার চায়, গাড়ি চায়, অফিস চায়। তাহলে এই একই নেতৃত্ব যদি বলে যে এখন সরকারের পতন ঘটাও, লোকজন গিয়ে তাদের পিছনে দাঁড়াবে, কারণ তারা জানে যে সরকারের পতন ঘটানোর একমাত্র কারণ হচ্ছে তারা ক্ষমতায় যেতে চায়। আমার মঙ্গল বা আপনার মঙ্গল বা ফজলুল হুদা বাবুলের মঙ্গলের জন্য তো তারা কোনো কিছু করছে না। তাহলে জামায়াতের আমির কোন বিপ্লবের সম্ভাবনা দেখছেন? ওনার মনে মনে যে বিপ্লব উনি দেখেন, সারা জীবন দেখে এসেছেন, ওনারা তো বহু বছর ধরে একটা ইসলামী বিপ্লবের একটা স্বপ্ন দেখেন বা ইসলাম কায়েম হবে এরকম একটা কিছু দেখেন। কিন্তু এটা করতে গিয়ে তারা কি করেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন। তাদের জোট থেকে ইসলামী আন্দোলন বের হয়ে গেছে। কি অভিযোগে? যে তারা তাদের পুরনো যে কথা, সেই কথার মধ্যে থাকছেন না, তারা একটা লিবারেলিজমের দিকে যাচ্ছেন। তার মানে দেখেন, তাদেরই একটা অংশ বলছে যে তুমি আগে লিবারেল ছিল না, তুমি লিবারেল হওয়ার চেষ্টা করো কেন। আবার তারা বলছেন যে না, আমরা লিবারেল ছিলাম, তোমরা আসলে আমাদেরকে ভুল বুঝেছো। কিন্তু এই কথাটা তো আমাদেরকে বুঝতে হবে যে তাদের দলের যে পুরনো স্লোগান, সেটা তারা বিসর্জন দিয়েছেন না। আমি কিন্তু এক অর্থে তাদের কোনো রাজনীতির বিরোধিতা করছি না, কিন্তু জনগণ হিসেবে চিন্তা করে দেখেন, তারা বলতেন সৎ লোকের শাসন চাই, তারা বলতেন আল্লাহর আইন চাই।
কিন্তু তারা কি এইবার তাদের ম্যানিফেস্টো বা কোথাও তারা এটা বলেছিলেন যে ক্ষমতায় গেলে তারা সেই আইন কায়েম করবেন? তারা কিন্তু বরং বিদেশি রাষ্ট্রদূতদের সাথে বিভিন্ন জায়গাতে একটা ধারণা দিয়েছেন যে তারা এটা করবেন না, এবং যদি করেনও স্টেপ বাই স্টেপ করবেন, ধীরে ধীরে করবেন। তাহলে দেখেন, আপনি কি আদর্শিকভাবে নিজেকে উন্নত করে পরে ক্ষমতায় যাবেন, নাকি আপনি ক্ষমতায় গিয়ে ধীরে ধীরে আপনার আদর্শ বাস্তবায়ন করবেন? কোনটা, ক্ষমতা আগে না আদর্শ আগে? যদি ইসলামের কথা বলেন তাহলে ইসলামে কিন্তু ক্ষমতা আগে ছিল না, আদর্শ আগে ছিল। আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে যারা প্রথম সময়ে যারা ইসলামের জন্য সংগ্রাম করছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে, তারা কি করেছিলেন? তারা প্রবল অত্যাচার সহ্য করেছেন, তারা হিজরত করেছেন, তারা মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন, তারা তাদের অধিকার চেয়েছেন, তারা পিলগ্রিমেজ করার জন্য চুক্তি করেছেন। এক পর্যায়ে যখন বারবার আক্রান্ত হচ্ছেন, তখন তারা নিজেরা শক্তি সঞ্চয় করে তারা মক্কা অধিকার করেছেন। কিন্তু মক্কা অধিকার করেও দেখেন মক্কাতে নবীজি থাকেন নাই। তার মানে কি, ক্ষমতার প্রতি তো তার কোনো আগ্রহ ছিল না। ইসলামের মধ্যে কিন্তু ক্ষমতার প্রতি আগ্রহ এই জন্য থাকে না যে সকল মুসলিম মনে করে যে সকল ক্ষমতার মালিক তো আল্লাহ তাআলা। ফলে ক্ষমতা জিনিসটাকেও তারা মনে করেন যে আল্লাহ যাকে চান তাকে দেন, যাকে দেন না তাকে দেন না। এই কথা তো কোরআন শরীফও আছে। ফলে আপনি যখন ক্ষমতার রাজনীতি করবেন আর বলবেন তোমাকে আমি পতন ঘটিয়ে দিব, তো পতন ঘটাতে গেলে মানুষের দাবি দেওয়া, মানুষের মনের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে হবে রাজনীতিতে। আপনি বলেন এই যে সংসদে বিরোধী দল এই পর্যন্ত এসেছে, জনমানুষের কোনো দাবি দেওয়া বা কোনো কিছু নিয়ে তারা কোনো কথা বলেছে? তারা নিজেদের জন্য তারা বহু কিছু চায়। এই যে নিজেদের জন্য এত চাওয়া, তার মধ্যে আপনি বলেন সেখানে জনতার কোনো আগ্রহ আছে বা থাকবে? ফলে তারা যে বলছেন এইটা করলে সরকার পতন ঘটিয়ে দেবো, ওইটা করলে সরকার পতন ঘটিয়ে দিব, তারা কি ভাবছেন যে তারা বললেই সরকার পতন হবে? এটা হবে না আসলে। আগে তারা পেরেছেন কেন? দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসন কিংবা অন্যায় আচরণের কারণে মানুষের মনে পুঞ্জীভূত ক্ষোভ ছিল। মানুষের পকেটের টাকা চুরি করে নিয়ে যাবে ব্যাংক থেকে, মানুষের মনে ক্ষোভ ছিল। মানুষের মনে ক্ষোভ ছিল যে চোরদের কোনো শাস্তি হয় না। মানুষের মনে ক্ষোভ ছিল যে যারা সম্পদশালী তাদেরকে আরো সম্পদশালী করার জন্য ইপিজেড দিয়ে, ইপিজেড এর যে ট্যাক্স, স্ট্যাম্প ডিউটি, সেটা মাফ করে দিচ্ছে। এইখানে তো এনবিআর এর চেয়ারম্যান সাহেব আছেন। এই যে এনবিআর এর স্ট্যাম্প ডিউটি মাফ করা হলো, যে এই জমির স্ট্যাম্প ডিউটি, এটা কার পকেট থেকে মাফ করা হলো? জনগণের পকেট থেকে। আপনি জনগণের সম্পত্তি, জমি তাকে দিলেন বরাদ্দ, আবার সেটার জন্য একটা ডিউটি দিবে, ওইটাও মাফ করে দিলেন। তো বিনামূল্যে জনগণের সম্পত্তি দিয়ে দিলেন। পূর্বাঞ্চলে প্লট দিলেও তো রেজিস্ট্রি করতে গেলে একটা লোককে খরচ করতে হয়, অথচ 1000 একর জমি, 100 একর জমি দিয়ে দিচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন করার জন্য একটা শিল্প গোষ্ঠীকে, তাদের স্ট্যাম্প ডিউটি মাফ করে দিচ্ছে। মানুষ সেগুলো দেখে নাই, দেখেছে বলে মানুষ সেইগুলোর প্রতিবাদ করেছে। আজকে কোন ইস্যু নিয়ে ওনারা গিয়ে সরকার পতন ঘটাবেন? আমাকে ওয়াশিং মেশিন দেয় নাই, আমাকে গাড়ি দেয় নাই, আমাকে কি বলে উপজেলাতে অফিস বানায় দেয় নাই, এগুলোর দাবিতে মানুষ আসবে এখানে? এগুলোর জন্য তারা সংসদে গিয়েছিলেন। যে আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। আমি এই আলোচনায় ফিরতে চাই, বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথে আবারও আমন্ত্রণ। দেখছেন গণতন্ত্র নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার আব্দুল তুষার যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কি বলবেন এই বিষয়টি নিয়ে? উনি আন্দোলনের আগে আওয়ামী লীগের নেতার নাম ধরে স্লোগান দিতেন। উনি আওয়ামী লীগের বিরুদ্ধে সমান লড়াই কি করে চালাবেন? তাহলে তো ওনাকে এখন জিয়াউর রহমানের নামে স্লোগান দিতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে। কারণ জুলাই আন্দোলনের আগে উনি স্লোগান দিয়েছিলেন মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তাহলে এখন যদি উনি আন্দোলন করতে চান, তাহলে আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দিবেন, তারপরে উনি সমানভাবে আন্দোলন করবেন। তো সমান মানে তো আমরা সাধারণ জনগণ এইটা বুঝতে পারছি যে আগে যেটা করেছেন এখন আন্দোলন আবার ওইভাবে করবেন। এই যে প্রতারণামূলক স্লোগান দেওয়া, এইটার মধ্যেই তো সমান আন্দোলনের জায়গা লুকিয়ে আছে। ওনারা এসে কি বলেছিলেন রাজনীতিতে এসে, যে ওনারা কাউকে ক্ষমতায় বসানোর জন্য রাজনীতি করছেন না, ওনারা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত কারোর সাথে যাবেন না। ওনারা কার সাথে গাঁটছড়া বেঁধেছেন, কোথায় কার পাশে গিয়ে বসেন? ওনাকে বিশ্বাস করা আর ধরেন ছায়াকে বিশ্বাস করা একই, মানে ছায়াকেও বিশ্বাস করা যায়, আমার ছায়া তো আমার নিজের, কিন্তু ওনাকে বিশ্বাস করা আর ধরেন আমি জানি না, মানে আমি এই মন্তব্যটা করতে চাই না। অন্তত আমি তাদের এই যে আন্দোলনের যে প্রতিশ্রুতি, আমরা সমানভাবে আন্দোলন করবো আওয়ামী লীগের মতে বিএনপির বিরুদ্ধে, আমি এটা বিশ্বাস করি না, ওনারা পারবেন না। আরেকটা হচ্ছে, অতীতে এই কিছুদিন আগে যেহেতু ওনাদের আন্দোলনটা আমরা দেখেছি, ওনারা এখন যে কোনো স্লোগান দিলে সেটা মানুষ বিশ্বাস করবে না। আর আরেকটা জায়গা আমি একটু মনে করিয়ে দিতে চাই, আজকেই তো আমি দেখলাম স্টেটাস, যে তাসনিম জারা একটা স্টেটাস দিয়েছেন, সামনের আসনে বসার জন্য এই কাজ করলেন। তো নিজের দলের ব্যক্তি কয়দিন আগে যারা একসাথে আন্দোলন করেছেন তারাই বলছেন সামনের আসনে বসার জন্য নিজেকে বিকিয়ে দিলেন।
তো সামনে যখন উনি আন্দোলন করবেন, জনগণ তো এই প্রশ্নই করবে যে সামনের আসন তো পেয়েছিলেন বিরোধী দলের এখানে বসে, আরো সামনের আসনে বসার জন্য আবার আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। যারা রক্ত দিয়েছে, যারা নিজেদের প্রাণ দিয়েছে, যে ছেলে মেয়েগুলি তাদের ডাকে এসে নিজেদেরকে বিলিয়ে দিল রাস্তার উপরে, তাদের জন্য ওনারা কি করেছেন? একটা জাদুঘর করে সেই জাদুঘরটা কি দিয়েছেন কাকে? মুস্তফা সরোয়ার ফারুকীর হাতে। তো মুস্তফা সরোয়ার ফারুকীর হাতে তারা যে এটা তুলে দিয়েছিলেন, মুস্তফা সরোয়ার ফারুকী কাদের সাথে ঘোরাফেরা করতো 17 বছর? তো ওনারা তো জুলাই আন্দোলনে জুলাই জাদুঘরটাকেও ঠিক মতো করতে পারেন নাই এই কয়েক মাসে। ওনারা করবেন হচ্ছে দেশ উদ্ধার। আমি এটা করতে পারেন হয়তো, কিন্তু ওনাদেরকে একটা ভালো প্রশিক্ষণের ভিতর দিয়ে যেতে হবে। আমি মনে করি যে তাদের উচিত আরো মানে রাজনৈতিক ভাবে আরো কমিটমেন্ট যেগুলি দেন সেগুলি রক্ষা করা। অন্তত তাসনিম যারা উনি যদি বোঝাইতে পারেন আমি খুশি হব। ধন্যবাদ জানাচ্ছি। ফজলুল বাবুল, সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে এমন অভিযোগ করেছেন জামায়াত আমির। তিনি আরো বলেছেন বর্তমানে সরকারি দলের লোকদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখল বাণিজ্য মারাত্মক আকার ধারণ করেছে, ঘুষ দুর্নীতি চলছে অবাধে। কি বলবেন এই অভিযোগের বিষয়ে? জি ধন্যবাদ। আমরা একদলীয়র দিকে যাচ্ছি, তো ওনারা তো রাজনীতি করছেন জামাত ইসলাম, তাই না? তাহলে ওনারা কি আওয়ামী লীগকে আমন্ত্রণ জানাইতে বলতেছেন নাকি? আমি এটা ক্লিয়ার না, কারণ এখন তো সবাই রাজনীতি করছেন, তাই তো ওনাদের ইচ্ছে। ওনারা এমনকি প্রথম দিনের সংসদে ওনারা ওয়াক আউট করলেন, বডি ল্যাঙ্গুয়েজগুলো তো আমরা দেখেছি, যুদ্ধাংদেহী একটা অ্যাটিটিউড। আমি তো অবাক, নতুন পার্লামেন্ট মেম্বার, রাজনীতি করব, বিতর্ক হবে, তর্ক হবে, যুক্তি হবে, পাল্টা যুক্তি হবে। আমি দেখলাম কি একটা শারীরিক অ্যাটিটিউড দেখলাম সেখানে, যে আমরা যুদ্ধে এসেছি। তারপর কি দেখলাম? প্রত্যেকটা বিভাগে বিভাগে বিভাগীয় সম্মেলন। কে না জানে যে বিএনপি এবং আওয়ামী লীগ এটা রাজনীতির মাঠে দীর্ঘদিনের প্রতিপক্ষ, রাইট? এই বিএনপি যখন 91 ক্ষমতায় আসলেন, শেখ হাসিনা ওয়াজেদ কিন্তু বলছিলেন যে একদিনও শান্তিতে থাকতে দেব না, কিন্তু তারপরও আমি দেখিনি 1-1.5 বছরের মধ্যে উনি কোনো মানে এরকম কোনো সমাবেশ দিয়েছে। কুলিং পিরিয়ড থাক বলে তো একটা কথা আছে। একটা দল 3 মাসের মধ্যে বাজেট দিয়েছে, একটা স্বাধীন সার্বভৌম পার্লামেন্ট আছে, সেখানে এসে কথা বলুক, রাস্তায় চলে গেছে। এরপরে কি ওনারা বলতেছেন যে বিচার নিশ্চিত করুন, না হলে যাওয়ার রাস্তা ঠিক করুন। আমি আরেকজনকে দেখলাম, ওনাকে আমি রাস্তায় কম দেখেছি, ওনাকে ওই 5ই আগস্টের পর ইউটিউবে বা আপনারা টকশোতে ডাকতেন কেন জানি না, হাত পা ছুঁড়ে ছেড়ে কথা বলতেন। উনিও বিপ্লবের স্বপ্ন দেখেন। জনগণ বুঝিয়ে দিয়েছে যে হোয়াট ইজ ডেমোক্রেসি। উনিও ইলেকশন করেছেন। উনি আবার দেখলাম উনি বললেন কেন নগ্ন দলীয়করণের অভিযোগ করছে, যেমনটি জামায়াত আমির বলেছেন যে সরকার দেশের শিক্ষা, আমি এটা একটু কনক্লুড করি। এই যে এরা যারা এরা, আমি একটু শেষ করি, আগেরটা আমি পরেরটা শুনছি না আপনারটা। ওনাদের মেইন এজেন্ডা হচ্ছে যে বিপ্লব করবে ওনারা। ওনাদের মতাদর্শ, একটা ফ্যাসিস্টের তো একটা চরিত্র আছে। ফ্যাসিস্ট কি? ফ্যাসিস্ট হচ্ছে আমি যেটা বিশ্বাস করি এইটাই কারেক্ট, বাকি সবাই এখানে ভুল। ভেরি সিম্পল কথা। তো তাদের অ্যাটিটিউড কিন্তু ঠিক ওই রকমই। এখন ওনারা যদি এইভাবে রাস্তায় যান, জনগণ ওনাদেরকে এই 12ই ফেব্রুয়ারিতে যেরকম বুঝিয়ে দিয়েছেন আগামীতেও দিবেন। এখন আপনার দ্বিতীয় প্রশ্ন বলেন। যেমনটি তারা বলছে যে সরকার শিক্ষা, অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি স্তরে নগ্ন দলীয়করণ শুরু করেছে। ঠিক বলেছেন ওনারা, একদম ঠিক বলেছেন। কেন বলছি জানেন? কারণ ওনারা যত কথা বলেন এরকম একদম ঠিক কথাই বলেন। সেটি কিরকম? সরকার দলীয় সরকার, তো সরকার কিন্তু নির্দলীয় না, একটা রাজনৈতিক দলের। এই দলের একটা ম্যানিফেস্টো আছে, নির্বাচনী ম্যানিফেস্টো আছে, তার একটা দলের নিজস্ব দলীয় গঠনতন্ত্র আছে। তাকে তার ভীষণ মিশন এগুলা ইমপ্লিমেন্ট করবার জন্য তার নিজস্ব মতাদর্শের লোক লাগবে, দলীয় লোকজন বসাবে, এটাই স্বাভাবিক। তবে উনি যেভাবে বলেছেন এভাবে নয়। এখন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এখন বলতে পারেন হ্যাঁ ভিসি বসেছে বিএনপি পন্থী, কিন্তু তো বিএনপির কেউ না। একে আজাদ চৌধুরী আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন, তাই না?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যখন উনি আসছেন, উনি কিন্তু ওখান থেকে পদত্যাগ করে আসছেন। আমরা কিন্তু ওনাকে দলীয়করণ দেখিনি। আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ফরচুনেটলি আমি ওনাকে পেয়েছি, এমাজউদ্দিন স্যারকেও পেয়েছি এবং মনিরুজ্জামান স্যারকেও পেয়েছি। ওনারা কিন্তু কে কোন লবির সবাই জানেন, কিন্তু যখন প্রশাসক হিসেবে তারা বসেছেন, তারা নিরপেক্ষতাই পালন করেছেন। এই আওয়ামী লীগের একে আজাদ চৌধুরী স্যার সম্পর্কে আমি বলছি। কাজেই আমরা হয়তো, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা তো আর ওই জামাতে ইসলামের শিক্ষা ব্যবস্থা হবে না, সো আমার আইডিওলজির লোকই তো সেখানে বসবে। এক, দুই, আমরা কি পুলিশ নিয়োগে কি বিএনপির লোকজন নিচ্ছি? আমরা কি ব্যুরোক্র্যাটদের বেছে বেছে পদায়ন করতে পারি? এইটার ক্ষমতা ওই মন্ত্রীর আছে, কারণ তাকে জবাবদিহি করতে হবে। কিন্তু যখন আমি লোক রিক্রুট করছি, আমি কি দলীয় বিবেচনায় নিচ্ছি সেই লোকটা? আমি যখন শিক্ষককে, আমাদের তো নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসায়, আমার এখানে তো প্রায় 300-400টা প্রতিষ্ঠান, আমার কথা একটাই ছিল যে কোনো রাজনৈতিক আধিপত্য থাকবে না। ধন্যবাদ জানাচ্ছি ফরদুহুদা বাবুল। এরপরে লাস্ট লাইনটা আমি বলে নিই, সেটা হচ্ছে যে যেটা ওনারা বলছেন না দুর্নীতির কথা, এটা ওনাদের মুখস্থ ডায়লগ। ধন্যবাদ জানাচ্ছি জনাব মতিউর আর রহমান। চাঁদাবাজির ডায়লগও ওনাদের মুখস্থ, কারণ ওনারা বরঞ্চ কোথায় কি করেছেন এখন এগুলো এক পক্ষ আরেক পক্ষ চলে আসে। জি, ধন্যবাদ এগুলা জানাচ্ছি। এইসব ঘটনা বললে মানুষের জনপ্রিয়তা, সস্তা জনপ্রিয়তা পাওয়া যায়। জনাব মতিউর রহমান, একদিকে বিরোধী দল বলছে যে সরকার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে, অন্যদিকে আবার সরকার বলছে যে বিরোধী দলের মধ্যে ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে। রাজনৈতিক বাস্তবতা কি বার্তা দিচ্ছে? আপনার এমপি সাহেব আমার বক্তব্য নিয়ে বললেন যে এক পেশে বক্তব্য, ওটা একটু বলে রাখি। আমার একটা দুর্ভাগ্য হইল যে অনেক সরকারের আন্ডারে চাকরি করলাম, তো শুধু বঙ্গবন্ধু সরকারটা পাইনি আমি। তারপর জিয়াউর রহমান সাহেবের দিয়ে শুরু তো দেখলাম, যার যেটা পছন্দ হয় দলীয় রাজনীতি, তারা তখন বলে যে এই মনা। স্বাস্থ্যমন্ত্রী যখন সালাউদ্দিন ইউসুফ ছিলেন, তিনি আমার বলতে যে আমি বিএনপি করি। কারণটা কি? ছাত্রলীগের ফান্ডা গুন্ডাদের একটা টেন্ডার দেই নাই, বোকাস টেন্ডার। তাও আমি প্রথম নিয়ম মাফিক প্রসেস করে দিয়েছিলাম। আমি তো ক্ষুদ্র ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ আলী সাহেব সই করলেন, প্রতিমন্ত্রী ডাক্তার আমানুল্লাহ। তো ওখানে যাওয়ার পরে প্রতিমন্ত্রী বলল যে এটা স্টেজ ম্যানেজ তদন্ত করো। আমাকে তদন্তের দায়িত্ব দেওয়ার পর খুঁজে দেখলাম যে এটা কিচ্ছুই নাই। ওরা খেপে গেল, সালাউদ্দিন সাহেব ভর্তি দেয় না, বলে যে এটা বিএনপি করে। আবার খন্দকার মোশাররফ যখন পরে যাইয়া স্বাস্থ্যমন্ত্রী হইল, ফজলুর রহমান সাহেব সেক্রেটারি, তখন ফজলুর রহমান সাহেব আমার বলতেছে ওরা আপনার পিছনে লাগছে কেন? আমি স্যার ওরা কারা কয় সেটা বলবো না, তবে আপনি তো নাকি আওয়ামীপন্থী। খন্দকার ডাক্তার খন্দকার মোশাররফ স্বাস্থ্য, আমি আওয়ামীপন্থী, সালাউদ্দিন ইউসুফ বিএনপি কইয়া বাইর করে। তো যে যা পারে বলে, এক পেশে যখন ভালো লাগবে না এক পেশে বলবেন। আমার 3টা বই আছে, আর কিছুই তো পারবো না। একটা আত্মজীবনী ডুমুরিয়া থেকে সচিবালয়, একটা 7টা বইয়ের একটা কালেকশন সরকারি চাকরিতে আমার অনুভূতি সমগ্র সিরিজ বই। এর মধ্যে 7 নম্বর বইটা হইল কিছু রাজনীতি কিছু বাজনীতি, তত্ত্বাবধায়ক আমল নিয়ে। আর সর্বশেষ চেতনায় বুদবুদ 2 খণ্ডে কলামগুলো আছে। আমি যেগুলো লিখছি তার বাইরে কথা বলতেছি না, মূল্যায়ন আছে 3 শ্রেণীর জন্য। আপনারা পড়বেন না হয়তো, রাজনীতিবিদ জ্ঞানী মানুষ, যারা আমার অনুজ আছে তারা পড়বে, রেডিমেড আমার অভিজ্ঞতাটা পাবে। যারা গবেষণা করবে তাদের জন্য ওই পিরিয়ডের জন্য এটা দরকার হবে। আর রাজনীতিবিদরা যদি দেখতে চান চাল টাল পাবেন। এখন যেটা বললেন, এটা রাজনীতিতে ম্যাকিয়াভেলি সবসময় জিন্দাবাদ থাকে, এটা যিনি আসেন। কারণ জিয়াউর রহমান প্রথম রাজনীতিতে আসা, ক্যান্টনমেন্ট থেকে এসে বলছিল না যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস, বলছিল না রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে আমি কঠিন করে দেব। তো এখন তার সেই দলই তো উত্তরসূরি তার ছেলে আসছেন। তো রাজনীতিতে কঠিন করতে চাইলে কঠিন হয় না, রাজনীতি তার নিজের গতিতে চলে। কিন্তু বর্তমান রাজনীতিতে দলীয়করণের বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ দলীয়করণ- রয়েছে কিনা? আমি প্রশ্নটি রাখছি, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াই সিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মতিউর রহমান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলীয়করণকে অস্বীকার করার কোনো সুযোগ আছে কিনা?
ধন্যবাদ। দলীয়করণ অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু আমি যেটা বলি, এমপি সাহেব যেটা বললেন তাদের পছন্দের লোক দেবেন, সরকার হবে দলীয়, যেহেতু দলকে জনগণ ভোট দিয়েছে, দলীয় সরকার হয় গণতন্ত্রে, অসুবিধা নেই। কিন্তু প্রতিষ্ঠান কখনো দলীয় হতে পারবে না। সেখানে প্রতিষ্ঠানকে যদি আপনি দলীয়করণ করেন তাহলে প্রতিষ্ঠান চলবে না। সরকার দলীয় থাকবে, দলীয় মন্ত্রী থাকবে, কিন্তু মন্ত্রীদের যে ইনস্টিটিউশনগুলো থাকবে সেটা দলীয় হতে পারবে না। সেটা দলীয় হতে গেলে সরকার লেজে গোবর হবে, আবার ওই যাহা করে জোট তার অনেক বেশি করে মহাজোট, এরপরে যদি একই অবস্থা চলে। আমি দলীয়করণের প্রভাব তো দেখেছি। আপনার বঙ্গবন্ধুর আমলে তো বাজাদের জন্ম হয় নাই, দল ছিল না, ওনারা এক দলে ছিলেন। তারপরে প্রেসিডেন্ট জিয়া এসে তো দলীয়করণ করেন নাই। প্রেসিডেন্ট জিয়া আমার হিসাবে আমাকে একজন মেসেজ পাঠাইছে এক টিভিতে, যখন বললাম যে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে প্রেসিডেন্ট জিয়া স্টিল হি ইজ টপিং দ্য লিস্ট, তিনি দ্বিমত করে পাঠাইলেন যে এটা মানলাম না। তো উনি না মানলে এটা ওনার ব্যক্তিগত না মানতে পারেন, কারণ প্রেসিডেন্ট জিয়া যে বাকশালের পরে আওয়ামী লীগকে আওয়ামী লীগ করার সুযোগ দিয়েছেন, সেটা কিন্তু এবার বাজার সেটা দিচ্ছে না। আপনার একটা বড় দলকে নিষিদ্ধ রেখে ইউনূসে নিষিদ্ধ করলো কার্যক্রম, সেটা নিষিদ্ধ রেখে তারপরে আবার দলীয় সরকার ক্ষমতা এসে সেটাকে আবার ওটা পাকাপোক্ত করে রেখে দিয়ে রাজনীতি করতেছে। তাইলে অগত্যা এরশাদের গৃহপালিত বিরোধী দলের মতো দলীয় জামাতকে বিরোধী দল বানাচ্ছে। এখন তাদের আগের আমলে, বেগম জিয়ার শেষ আমলে, প্রথম আমলে দলীয়করণ শুরু হয়েছে। আমলাতন্ত্র দলীয়করণ শুরু করেছেন বেগম জিয়া। প্রথম 92-র 8ই ফেব্রুয়ারির প্রমোশন দেওয়ার সময় আপনার জমিরুদ্দিন সরকারের নেতৃত্বে কমিটি দলীয়করণ শুরু করেছেন। সেই দলীয়করণের সময় প্রথম আমলাতন্ত্রে লেখা শুরু হইল আলী মনা, বাজাদ মনা, জামাত মনা, এই মনাগিরি শুরু হইল। এবং সেটার প্রতিশোধে যাইয়া পরে আওয়ামী লীগ আরও বেশি দলীয়করণ করেছে। এগুলার প্রতিফলের দেখে ইনস্টিটিউশন নষ্ট হইল, জনতার মঞ্চ হলো। এবং সেই জনতার মঞ্চে মহিউদ্দিন খান আলমগীর, যিনি উলুসু যদুনাথপুরে হাফ প্যান্ট পরে প্রেসিডেন্ট জিয়ার জিপ চালিয়েছেন, ওই উলুসু যদুনাথের উপরে ডক্টরেটও করেছেন, তিনি পরে আওয়ামী লীগের নেতৃত্ব দিলেন। এই দলীয়করণের প্রভাবে পরে আবার পান্ডা গার্ডেনে বিয়ের অনুষ্ঠান বলে আওয়ামী লীগের লোকজন জন্মাষ্টমীর দিন বসেছে। তার প্রতিবাদে আবার উত্তরা ষড়যন্ত্র নামে বিএনপির বাজাদের লোকজনরা বসেছে, ক্যামেরা দেখে মুখ ডেকে চলে গেছে। অতএব আপনি ইনস্টিটিউশন ধ্বংস করে দিলে হবে না। রাজনৈতিক নেতৃত্ব দলীয় সিদ্ধান্ত দেবে, তার ভোটের ইশতেহার থাকবে, আর প্রতিষ্ঠানগুলো সেটা বাস্তবায়ন করবে। এর মধ্যে কতগুলো কনস্টিটিউশনাল বডি থাকে, সেগুলোতে তো দলীয়করণের প্রশ্ন ওঠে না। কিন্তু সেগুলোতে যদি আপনি দলীয়করণ দেন, পাবলিক সার্ভিস কমিশনে আমরা 2 আমলেই দেখেছি, আলীর আমলে আলী তার লোকজনদের সেখানে বসিয়েছে, বাজাদের আমলে তার লোকজন বসিয়েছে। কারণ দলীয় হইলে তখন পদার্থটা বিবেচনা হয় না। নির্বাচন দেওয়ার আগে দলীয় মেয়র সব কিছু প্রতিষ্ঠা করবেন, ওখানে প্রশাসক দিবেন, তো হইলে আপনি নূতনত্ব কি আনলেন? তারেক রহমান সাহেব তার ব্যক্তিগত ইমেজের যে ব্রেক থ্রুটা দেখাচ্ছেন, কিন্তু রাজনীতি যদি আগের মতো সেইভাবেই চলে, আবার যদি দুদক কমিশন আসার সময় যে আমার মনে শুনবে দেবে, মোমেন যেহেতু বাদ গেছে এতদিন পারে নাই, আবার গুম কমিশন যদি দলীয় আমার মনা দেন এমন, তো তাহলে তো সেই যেই লাউ সেই কুদু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বদিউর রহমান। ফজলিহুদা বাবুল, রোজই বাংলাদেশে পাঠাচ্ছে এ পর্যন্ত 10,000 জনকে বের করে দিয়েছে এমন দাবি করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার এই দাবি কি সত্য নাকি মিথ্যা? জি ধন্যবাদ। আমি স্যারকে একটু কমপ্লিমেন্ট করি। স্যার এটা ঠিকই বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয় স্বার্থের ঊর্ধ্বে থাকা উচিত, এটা উনি পারফেক্টলি বলেছেন। আমি সেটাকেই সমর্থন করি এবং আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীও সেইরকমই চান এবং সেরকম হবে। একটা দীর্ঘদিনের নষ্ট রাজনীতি, নষ্ট সমাজনীতি, নষ্ট অর্থনীতির কারণে আমরা একটা কি বলবো, এটা একটা ডিফারেন্ট একটা টাইম পার করছি, যেটা হয়তো 75-এর পর আমরা দেখেছি। এরকমটা হয়তো এখন যাচ্ছে আমাদের জন্য, বাট ইনশাল্লাহ এগুলো আমার মনে হয়, আমি নিশ্চিত এগুলো ঠিক হয়ে যাবে। উনি যেটা বলেছেন সরকারি কর্ম কমিশন, আমার মনে হয় না
যে ওই রকম ভাবে কোনো ইয়ে হয়েছে এবং করার ইচ্ছাও আছে। আপনি যে প্রশ্নটা বলছিলেন, যেমনটি শুভেন্দু অধিকারী দাবি করছেন যে পর্যন্ত 10,000 জনকে বের করে দেওয়া হয়েছে কথা ভারত হচ্ছে থেকে। শুভেন্দু অধিকারী কি বলেছেন এইটা উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের, আমরা একটা রাজ্যকে একটা রাষ্ট্রের সাথে কম্পেয়ার করতে পারি না। আমার এখানে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি বললো সেটা নিয়ে আমি কথা বলতে পারি। এক, দুই, শুভেন্দু অধিকারী হচ্ছে উম্মাদ উগ্রপন্থী হিন্দুত্ববাদের এটা প্রতীক। উনি কি বলছেন না বলছেন তার চেয়ে বড় কথা আমাদের দেশের মিডিয়া কি বলছে। আমরা তো প্রত্যেক দিনই দেখছি যে আমাদের বিজেপি কি বলে বিএসএফ কে প্রত্যেক দিন রুখে দিচ্ছে, আমি সেটাই দেখছি। ঢুকছে এটা এখনো আমি দেখিনি, কিংবা ঢুকলেও যে 2 জন 4 জন 10 জন হয়তো ঢুকেছে বা 200 জন ঢুকেছে। উনি কত বলেছেন? 10,000 জন। 10,000। উনি কালকে 1 লক্ষও বলতে পারেন। উনি আজকে আমি দেখলাম আপনার এই শোতে আসবার সময় ধর্ম ত্যাগ করতে বলতেছেন, আমি এটি ভিডিওতে দেখলাম। ধর্ম বাদ দেন আর হিন্দুত্বের ওই ধ্বজা প্রত্যেকটা ঘরে ঘরে দিন, প্রকাশ্যে বলতেছেন। ওনাকে নিয়ে যে আমাদের মিডিয়াতে, আমাদের বাংলাদেশের মিডিয়াটাকেও একটু স্বাধীন হতে হবে। কারণ আমরা ওই সবার আগে বাংলাদেশ বলছি, কিন্তু আমাদের মিডিয়া শুভেন্দুকেও একটা ন্যাশনাল টেলিভিশনের, জনপ্রিয় একটা টেলিভিশনের হেডলাইনে নিয়ে আসছে। ভারতে কি আরো ঘটনা ঘটেনি? মোদি সাহেব বুঝলাম উনিও একটু ওই রকমের, কিন্তু একটা হেড অফ স্টেট, ওনাকে নিয়ে করি। পররাষ্ট্র মন্ত্রণালয় বড় একটা অর্থ বলি, এই কোথাকার কোন একটা রাজ্যের 35টা রাজ্যের মধ্যে একটা রাজ্যে একটা লোক এরকম কথা বলেছে, এইটা নিয়ে কথা বলবো। অসংখ্য ধন্যবাদ আমি মনে করি না হুদা বাবুল। ডাক্তার আব্দুল নূর তুষার, বর্তমান সময়ে যেমনটি সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে ভারতের পুশিংকে প্রতিহত করছে বিজেপি এবং বিভিন্ন সময় পুশ ব্যাকও করা হচ্ছে, কিন্তু শুভেন্দু অধিকারী সুনির্দিষ্টভাবে এর আগেও জানিয়েছেন 4,500 মানুষকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এবার তিনি দাবি করলেন 10,000 জনকে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এগুলো কি শুধুই রাজনৈতিক স্টান্টবাজি, নাকি এই বক্তব্যে কোনো সত্যতা রয়েছে, নাকি কূটনৈতিক উত্তেজনা তৈরির এক ধরনের প্রচেষ্টা? এই প্রশ্নের উত্তর তো সরাসরি আমার পক্ষে দেওয়া সম্ভব না, কেননা পুরো তথ্য আমার কাছে নাই। কিন্তু যেভাবে উনি বলছেন যে 10,000 এবং তার আগে 4,000, তার মানে ধরে নিচ্ছি 14,000। 14,000 লোক যদি কোনো দেশে প্রবেশ করে কোনো একটা জায়গা দিয়ে, অন্তত তারা নিজেরা হলো নানান ধরনের কথাবার্তা বলতো, হইচই করতো, কিংবা তারা কান্নাকাটি করতো, তাদের এক ধরনের আক্ষেপ তারা প্রকাশ করতো। আমার মনে হয় যে এটা ঠিক না। 14,000 লোককে তারা প্রবেশ করিয়ে দিয়েছেন, এখানে এই ব্যাপারটা ঠিক না। আমাদের কিন্তু তাদের সঙ্গে একটা চুক্তি আছে, যে চুক্তির মধ্যে এইরকম রয়েছে যে আইনসঙ্গতভাবে যদি কেউ প্রমাণ করতে পারে যে ভারত থেকে কেউ আমাদের এখানে এসেছে অথবা আমাদের এখান থেকে কেউ ভারতে গিয়েছে, তাহলে পারস্পরিক বৈঠকের মাধ্যমে আমরা কিন্তু একে অন্যের দেশে তাদেরকে ফেরত পাঠাবো। তো এটা তো একটা স্বাভাবিক সভ্য চুক্তি। কিন্তু তারা যেটা করছেন যে তাদের নিজস্ব সিদ্ধান্তে নিজের মতো করে লোকজনকে শনাক্ত করে কোনো ধরনের আলোচনা ব্যতি রেখে পুশ ইন করে দিচ্ছেন বা পুশ ব্যাক করছেন, যেটাই বলুক তারা, এই কাজটা তারা যেটা করছেন সেটা হচ্ছে সেই চুক্তির বরখেলাপ। দ্বিতীয়ত, তারা যদি 14,000 লোককে এরকম দিয়েই থাকেন এবং তারা যদি সত্যিই আমাদের লোক হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই এইখানে অন্তত সীমান্তবর্তী জেলাগুলিতে অথবা তারা যেখান থেকে গিয়েছেন সেখানে তাদের আত্মীয় স্বজনদের মধ্যে এক ধরনের খুশি কিংবা দুঃখ যেটাই হোক সেটা তো আমরা দেখতে পেতাম, সেগুলো তো কিছু দেখতে পাচ্ছি না। তার মানে আমার মনে হয় যে এটা একটা রাজনৈতিক স্টান্টবাজি। তিনি তো আসলে তার ভোটারদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই নাহিদ ইসলামদের মতো। তো ওই মিথ্যা প্রতিশ্রুতিটা এখন প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করার জন্য উনি এখন এই 14,000, 16,000, 18,000-এর গল্প বলছেন। আমার মনে হয় না যে এটা সত্য। তাকে আমাদের বলা উচিত যে 14,000-কে পাঠিয়েছেন তাদের নাম, ঠিকানা এবং যা কিছু আপনারা আবিষ্কার করেছেন সেই পুরোটা লিস্ট আমাদেরকে দেন, আমরা খুঁজে দেখি সেই 14,000 কোথায় আছে। তার মানে অস্থিরতা সৃষ্টির এক ধরনের পায়তারাও হতে পারে। আর আমাদের বিজেপিকে মানে এটা আমি বলতেই হবে, আমাদের বিজেপি খুবই একটি দক্ষ বাহিনী। তাদের চোখ এড়িয়ে 14,000 লোককে এখানে পাঠানো সম্ভব না। 14,000 গরু পাঠাক না, ঢুকাতে পারে কিনা দেখুক। 14,000 মানুষ তো পরের কথা, এটা সম্ভব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আব্দুল নূর তুষার, ধন্যবাদ জানাচ্ছি বদিউর রহমান, ধন্যবাদ জানাচ্ছি ফজলুদ্দা বাবুল আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।